জি, আসসালামু আলাইকুম। আমাকে কি ঠিক মতো শোনা যাচ্ছে? আপনি কি শুনতে পাচ্ছেন? একটু যদি বলতেন যে সাউন্ড ক্লিয়ার কিনা। আমার কথাগুলো কি আপনারা শুনতে পাচ্ছেন? একটু যদি লিখতেন যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা। সাউন্ড ইজ ক্লিয়ার। জি ভাই, ক্লিয়ার, ওকে। আমার মনে হয় আমার একটু সময় নেই, সবাই আসুক। আমি অ্যাকচুয়ালি লাইভে আসার প্ল্যানিংই ছিল না। আমি লাইভে আসতেও চাই না, কারণ লাইভে কথা বললে আপনারা আগে পিছে কেটে সেগুলি যেগুলি আসলে মানে মানে বলার না, এগুলি আপনারা আবার এগুলি আবার ফেসবুকে বা বিভিন্ন গ্রুপে আপনারা পোস্ট করেন। তো এই জন্য লাইভে আসে বন্ধ করে দিয়েছি। এনিওয়ে, তো আজকে সবার সাথে জুম মিটিং করছিলাম। তো জুম মিটিংয়ে বলেছিলাম যে ওখানে খুব এলাবোরেটলি আমি কথা বলেছিলাম, খুব খোলামেলা কথা বলেছিলাম। তো সেখানে বলেছিলাম যে উম, আহ, এটা রেকর্ডিং করে সবার কাছে শেয়ার করার জন্য। তো সম্ভবত সেটা রেকর্ডিং হয়নি, সো আপনাদের অনেকের কাছেই মেসেজগুলি পৌঁছায়নি। তো এই জন্যই লাইভে আসা, এবং আপনাদের সাথে যারা আপনারা আমাদের আনন্দের বাজারে কাস্টমার আছেন তাদের কাছে কিছু ইস্যু আপনার এদের কাছে ক্লিয়ার করার জন্যই আসলে আমি লাইভে এসেছি আর কি। তো আমার মনে হয় আমরা একটু ওয়েট করি। অনেকেই জয়েন করছে, কারণ আজকে আমি তো আর সবসময় লাইভে আসি না, লাইভে আসাও হয় না। তো আজকে আসছি, হয়তো আবার কবে আসবো আই ডোন্ট নো। তো এই জন্য আমরা একটু ওয়েট করি। আমার মনে হয় যে অনেকেই জয়েন করছে। আমরা দেন শুরু করি। এটা আসলে আমাদের সবার জন্য এটা বেস্ট হবে, কারণ কিছু কিছু ইস্যুগুলি ক্লিয়ার করতে চাই আসলে। এমনিতেও আমি নট ফিলিং গুড, একটু সিক ফিল করছি কয়েকদিন ধরে। আমরা একটু ওয়েট করি, অনেকেই জয়েন করছে করছে আর কি। ওকে, আমরা মনে হয় অনেকেই জয়েন করেছে, আমরা মনে হয় শুরু করি। সো গুড ইভিনিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা আশা করি ভালো আছেন। একেবারে যে আনন্দের বাজারের জন্য আপনারা সবাই খারাপ আছেন, নট দ্যাট। এটা আসলে আমি মনে করি না। এভরিথিংস পার্ট অফ লাইফ। জীবনে চলতে গেলে এগুলি জীবনের একটা অংশ, এগুলি থাকবেই। এগুলি নিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হবে। এটার জন্য আর বসে থাকলে তো আর জীবন চলবে না। তো এটাকে ওভারকাম করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তো অ্যাকচুয়ালি আমি একটু মূল কথায় আসবো। বেসিক্যালি রিফান্ড ইস্যু নিয়ে আলোচনা করার জন্য লাইভে এসেছি, এবং কবে থেকে রিফান্ড কার্যক্রম শুরু হবে এবং কিভাবে রিফান্ডগুলি হবে এটা নিয়ে আপনাদের সাথে আলোচনার মূল উদ্দেশ্যটাই হচ্ছে এই জন্য লাইভে আসা। তো সেখানে আমি আপনাদের কিছু ইনফরমেশন আমি দিতে চাই, এবং আমি কিছু ইস্যু আপনাদের সাথে ক্লিয়ার করার জন্য আমি আমি একটু শুরু থেকেই শুরু করতে চাচ্ছি। এটা আপনারা কেউ বিরক্ত হবেন না। আপনি হয়তো বলতে পারেন যে একই কথা কেন বারবার বলছেন। আসলে বলছি কিছু, আমি অবশ্য গ্রুপেই আপনাদের সবার সময় অ্যাক্টিভ থাকতাম। তো আপনাদের গ্রুপের অনেকের বিহেভিয়ার এত খারাপ, আসলে আমি খুব মেন্টালি মানে আপসেট হয়ে যাই আপনাদের বিহেভিয়ারে। তো এই জন্য কিছু গ্রুপ থেকে লিভ নিয়েছি এবং চিন্তা করছি যে প্রত্যেকটা গ্রুপ থেকে বেরিয়ে যাব। কারণ আসলে অনেকেই ভালো, বা অনেকেই খুব ইরিটেটিং কথাবার্তা বলেন, অনেকে অনেক কিছু বলেন, এগুলো আসলে ফর নাথিং। এগুলি দেখলে আসলে আই এম নট ফিলিং গুড। এনিওয়ে, আমি মনে মূল কথাই শুরু করি। দেখেন, আমরা আনন্দের বাজারের, আমি আপনাদের সাথে কথাগুলো বলছি কারণ আপনাদের সবসময় আপনাদের সাথে আমি খোলামেলা কথা বলতাম, এবং আপনারা অনেকেই জানেন যে আমি খুব স্পষ্ট কথা বলতে পছন্দ করি। আমি কোনো হাইড অ্যান্ড সিক পছন্দ করি না, এবং হাইড অ্যান্ড সিক করে আপনাদের সাথে কখনো কোনো দিনে আমি কোনো কথা বলতাম না। আজকেও বলছি না। আমি যেটা বলবো সেটা একদম ট্রু পিকচার, একেবারেই অনেস্ট কথা বলার চেষ্টা করছি। আর এখানে মিথ্যে কথা বলার আসলে কোনো জাস্টিফিকেশন নেই। অনেকেই অনেকের ধারণা যে আমি 300 সাড়ে 300 কোটি টাকা নিয়ে চলে আসছি। অনেকে তো বলবেন যে মিঠু ভাই এগুলি কথা শুনতে চাই না। আমি এগুলোর কথা বলতেও চাই না। আজকের পরে হয়তো কখনো কোনো দিন বলবো না। দিস ইজ দ্য লাস্ট কনভারসেশন রিগার্ডিং দিস ইস্যু। আনন্দের বাজে শুরু করেছিলাম 2020-এর মার্চে, রাইট, যখন একেবারে প্যান্ডামিক শুরু হয়েছিল।
ঠিক তখনই আমি বসে চিন্তা করছিলাম যে কি করা যায়। তো অ্যাকচুয়ালি আমি তো আমার কাজ নিয়ে ভালো ছিলাম, সবসময় ভালো ছিলাম। আমি কারো আগেও ছিলাম না, পিছিয়েও ছিলাম না, আর আমি কোনো ক্যাচাল পছন্দ করি না। কোনো গ্যাঞ্জামের মধ্যে আমি ইনভলভমেন্টস কখনো কোনো দিনই ছিলাম না, আমি পছন্দ করতাম, আমি খুব ক্লিন ইমেজের থাকার চেষ্টা করতাম। তো আমি বেসিক্যালি তো আমি ট্রেড ফাইন্যান্সিং করতাম, সেখানে আল্লাহর মতো ভালো ছিলাম, অনেক ভালো ছিলাম। তো মাসে 10-15 হাজার ডলার আর্ন করা ইজ নট এ বিগ ইস্যু এনিওয়ে। তো ভালো ছিলাম। সেখান থেকে আসলে যখন করোনা শুরু হলো, অনেকের যখন জব চলে যাচ্ছিলো, অনেকে যখন বিভিন্ন ক্রাইসিস ফেস করছিল, তখন আসলেই আমি প্ল্যান করলাম যে টু সামথিং ফর দ্য পিপল। তো সেই কনসেপ্ট থেকে আসলে অনলাইন স্টার্ট করা। তো মার্চে যখন শুরু করেছিলাম, তো তখন এটা আমি মার্চে থেকে প্রায় 1 বছর টানা কিন্তু আমার আনন্দের বাজার চলছিল, যখন এত ফোকাস হয়নি, এত ফোকাস ছিল না। তো সেখানে কিন্তু প্রতি মাসেই ধরেন তখন আমাদের সাথে ছিল, আমরা অলমোস্ট 27 জন ছিল আমার সাথে, আমরা 27 জন একটা টিম ছিল, কর্মচারী আমাদের যারা স্টাফ ছিল 26-27 জন ছিল। তখন কিন্তু প্রতি মাসে ধরেন 10-12 লাখ টাকা খরচ হতো। হ্যাঁ, টানা 1 বছর যখন আমি লস করলাম, দেখলাম যে আমার 1.5 কোটি টাকা লস। তারপরে এটা বন্ধ করে দিতে চেয়েছিলাম, তারপরে সামহাও বন্ধ করিনি। আমার এখানে মার্কেটিংয়ের আরেকটা ছেলে জয়েন করলো, সবাই মিলে স্যার লেটস ট্রাই। তো আমরা বন্ধ না করে আমরা ভালো কিছু করার চেষ্টা করি। তখন আমরা ফার্স্ট একটা ক্যাম্পিং লঞ্চ করলাম, বাইকের ক্যাম্পিং। তো সেই বাইকের ক্যাম্পিং আমি তো বন্ধ করে দিতে চেয়েছিলাম। বাইকের ক্যাম্পিংয়ে যখন আমি শুরু করলাম, তখন সেখানে অর্ডার পড়লো অ্যারাউন্ড 27-28 কোটি টাকার মতো অর্ডার। সেখানে মনে হয় 400-500 বাইকের মতো অর্ডার পড়লো। তো তো মহা খুশি, খুশি হলাম। ডেলিভারি তারপর থেকে তো আমি খুব কমিটেড ছিলাম অন টাইম ডেলিভারি পক্ষে, সেই বিগিনিং থেকে বলছি কথাগুলো, আজকের পর আর বলবো না। কেন বলছি এটারও আমি আপনাকে এক্সপ্লেনেশন করব। তো ফার্স্ট ক্যাম্পিংয়ে যখন আমরা 27-28 কোটি টাকার জন্য অর্ডার পড়লো, এটি ডেলিভারি করলাম, স্মুথলি ডেলিভারি করলাম। করার পরে দেখলাম যে 5 থেকে 7 কোটি টাকা মানে এখানে লস, মানে সাবসিডি বার্ন হলো। আমরা তো বার্নিং বলতাম, এটা সাবসিডি। তো এই 7 কোটি টাকা কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে আমি দিলাম ফার্স্ট ক্যাম্পিংয়ে, কিন্তু আর অন্য দিক থেকে টাকা আসেনি। হ্যাঁ, আগে ছিল 1.5 কোটি, এখন হলো 7 কোটি, 7.5-8 কোটি টাকা লস। আমি বললাম এটা কোন ব্যবসাতে আসলাম, এই ব্যবসা করার চেয়ে না করা ভালো। তাই আমি বললাম যে এটা তো মানে একটা ব্যাড পলিসির মধ্যে পড়ে গেলাম। এখন এখান থেকে বের হওয়ার আমার কিন্তু অর্ধেক আমি পা ঢুকে গেলাম, তখন বের হয়ে গেলে কিন্তু এত দুর্নাম, এত কিচ্ছা ক্যাচাল হতো না। হ্যাঁ, তারপরে আর বের হতে পারলাম না। তারপরে বললাম, তারপরে প্ল্যানিং চলে গেলাম লং টার্ম প্ল্যানিংয়ের। তাহলে তাহলে ইভ্যালি কীভাবে করে, অ্যামাজন কীভাবে করে, ইবে কীভাবে করে। তখন সেই মডিউলগুলি যখন স্টাডি করলাম, সবারই একটা লং টার্ম একটা প্ল্যানিং থাকে। এটা একটা বিজনেস মডিউল। যেমন আমাদের আইসিটি মিনিস্টার পলক সাহেব একটা সেমিনারে প্রায় প্রায় উনি কথাই বলে, খুব কায়দা কানুন করে বলে, যেহেতু উনি গভর্নমেন্টে আছে, যে এখন ই কমার্সগুলি 10 টাকায় কিনে 8 টাকায় বিক্রি করে, 10 টাকায় কিনে 7 টাকায় বিক্রি করে, আবার 1 বছর পরে 10 টাকায় কিনবে 8 টাকায় বিক্রি করবে, এরকম করতে অ্যাডজাস্টমেন্টে যায়, একটা লং টার্ম একটা ব্রিডিং স্পেস জাগে। তো আমরা কিন্তু সেই মডেলের দিকে আগাচ্ছিলাম। তো ফার্স্ট ক্যাম্পিংয়ে 7.5 কোটি, সেকেন্ড ক্যাম্পিংয়ে যখন আমি করলাম, তখন সেখানে অর্ডার পড়লো অ্যারাউন্ড 40-45 ক্রো, অ্যারাউন্ড 50 ক্রো টাকার মতো। সেটা যখন আমি ডেলিভারি করলাম, তখন কিন্তু আমার আরও 12-13 কোটি টাকা কিন্তু বার্ন হলো, অর্থাৎ 19 কোটি টাকা চলে গেল। হ্যাঁ, তো এইভাবে করতে করতে কিন্তু বার্নিং ইস্যুটা যখন শুরু হলো, দেখেন আমি যে কথাগুলো বলছি একদম ট্রু স্টোরি বলছি। এটা অনেকে বলে না, আমি বলি। তো আপনার এই কথাগুলো কেন বলছে এটার আমি জাস্টিফিকেশন দিব। তো আস্তে আস্তে কিন্তু বার্নিং কিন্তু বাড়তে থাকলো, লায়াবিলিটিস কিন্তু বাড়তে থাকলো, করতে 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 এটা যখন 70-80 কোটিতে আসলো, তখন কিন্তু এই যে টোটাল গভর্নমেন্টে কিন্তু এটাকে এই যে স্ক্রু বলের টোটাল সিস্টেমের কারণে কিন্তু আমরা কলাপস করলাম। আমি না, সবাই কলাপস করলো, ইভ্যালি করলো, কিউকমে রিপোর্ট করলো, সবাই, পুরো ইন্ডাস্ট্রিটা কলাপস করলো। তো এইটার জন্য যে ব্রিডিং স্পেস, এখান থেকে বের হয়ে আসার জন্য একটা প্ল্যানিং, আমি যখন এটা বুঝলাম যে না, এই পলিসিতে তো আলটিমেটলি এটা সুইসাইডাল একটা পলিসি। এই পলিসিতে বেনিফিট হচ্ছে কারা? যারা প্রথমে অর্ডার করছে, ডেলিভারি নিয়ে চলে যাচ্ছে, তারা বেনিফিটেড। যারা ভেন্ডার আছে তারা বেনিফিটেড। হ্যাঁ, যারা স্টাফ আছে তারা বেনিফিটেড। মাঝখান থেকে লায়াবিলিটিস হচ্ছে আমার, লুজার হচ্ছে আমি। দিন শেষে বন্দুকের গুলিটা আমার দিকে আসবে। এটা যখন আমি কিন্তু রিয়েলাইজ করেছিলাম, তখন থেকে কিন্তু আমি বিভিন্ন ধরনের প্ল্যানিং করছিলাম। এবং এই টেস্কুর যে একটা কলাপস করবে, এটা কিন্তু আমি রিয়েলাইজ করার জন্য আমি কিন্তু ভয়েস রেজ করছিলাম। আমি
ই কমার্স অ্যাসোসিয়েশন করতে চেয়েছিলাম, আমি ই ক্যাবের এগেনস্টে কথা বলতাম। কেন? এই প্রবলেমগুলো আলটিমেটলি আমাদেরকে ফুললি স্টাক আপ করে দিবে এবং আমরা এখান থেকে কেউ বের হতে পারবো না। এটা কিন্তু আমি রিয়েলাইজ করেছিলাম। এই জন্যে কিন্তু আমি যেদিন এসক্রু অ্যাকাউন্ট করলো তার পরের দিনই কিন্তু আমি ভয়েস রেজ করেছিলাম, এসক্রু ইজ নট অ্যাপ্লিকেবল ফর দিস ইন্ডাস্ট্রি। এবং পরবর্তীতে আপনারা এসক্রুর এগেনস্টে কথা বলা শুরু করলেন, মানববন্ধন করলেন, রাস্তায় নানান ধরনের আপনার অ্যাক্টিভিটিসের সাথে ইনভলভ। শুরুতে কিন্তু আমি বলেছিলাম, তখন তো অনেকে এটাকে গুরুত্ব দেয়নি। তো যা হোক, আমরা বিভিন্ন ক্যাম্পিং করতাম, লসের পরিমাণ আস্তে আস্তে বাড়ছে। তো শেষে এসে আমার লস, আমার বার্নিং ইস্যু দাঁড়ালো 70, 80, 90 কোটি টাকার মতো এখন মনে হয় বার্নিং ইস্যুস। আরও বেশি ছিল, যেটা আমাদের ওন ফান্ড থেকে অ্যাডজাস্ট হয়েছে। তো শেষে প্রথম ক্যাম্পিংয়ে দেখেন স্মুথ ডেলিভারি হয়েছে। আমি 1/5 দিয়েছি, 1/3 দিয়েছি, 3 দিনে ডেলিভারি দিয়েছি, 7 দিনে ডেলিভারি দিয়েছি। এই ডেলিভারিগুলো কিন্তু আপনারা নিয়েছেন এবং আপনারা এই ডেলিভারির নেওয়ার পরবর্তী কিন্তু আপনারা আমাকে কমিটমেন্ট কিং বলতেন, কারণ আমি আমার কমিটমেন্টের জায়গায় কখনো কোনো দিনই ছাড় দিইনি। লকডাউনের মধ্যে যখন সবাই ডেলিভারি বন্ধ করে দিয়েছিল, আমি ডেলিভারি করছিলাম, এটা নিয়ে আমার সাথে অনেকের ফাইট হয়েছিল, কিন্তু আমি আমার জায়গা থেকে সরে আসিনি। আমি সবসময় কোনো না কোনোভাবে অ্যাকোমোডেট করে আমি ডেলিভারি করতাম। হ্যাঁ, তো সেখানে কিন্তু আমি ডেলিভারি করেছি। এবং এই লাস্টে যখন এসে সিস্টেমের কারণে আটকে গেলাম, পরের দিকে যখন অর্ডার বন্ধ হয়ে গেল এবং আমি অনেকগুলি গ্রুপ ডিল থেকে আমি বেরিয়ে এসেছিলাম, আমি গ্রুপের বিপক্ষে কেন আজকে আমি আপনাকে বলি। দেখেন, আমি আমি চিনি কাদেরকে। আজকে আপনাদের সাথে আমার জুম মিটিং হয়, এখন আমি আপনাদেরকে চিনি, আপনারা আমার সাথে কথা বলেন। এর আগে কখনো কোনো দিন কিন্তু আমি আপনাদের সাথে কথা বলিনি, ঠিক আছে? আমি ফেসবুক লাইভ করেছি, আপনার লাইভে এসেছিলেন। আমি চিনতাম কাকে? আমি চিনতাম ডক্টর তানজিমকে, সে একটা গ্রুপ ফেলে অ্যাডমিন ছিল। রোহান ছিল, নোবেল মানের ইউনুস ছিল, আহ, ওইদিকে ইড্রিমার্সের রাকিব ছিল, সবুজ ছিল, তারপরে আরেকটা ছেলে, ওই যে লাস্ট মিটিংয়ে ওর সাথে কথা হলো, ইমতিয়াজ ছিল। আমি কিন্তু এদেরকে চিনতাম, এরা আসতো। তো শুরুর দিকে আমি সবসময় আমি কিন্তু রিয়েলাইজ করেছি, দেখেন বেনিফিটের কিন্তু তারা, আলটিমেটলি লুজার কারা? আমরা আলটিমেটলি লুজার আমরা। আমি তো ডেলিভারি করেছি, ডেলিভারি যে করিনি তা না, ডেলিভারি না করলে এত বড় ফোকাস হতাম না। হ্যাঁ, ডেলিভারি আমি করেছি এবং ডেলিভারি অন টাইম ডেলিভারির পক্ষে আমি সবসময় ছিলাম। তো কথাগুলো বলছি কেন? অনেকেই বলেন যে আমি 300 কোটি টাকা নিয়ে আসছি, আমি 250 কোটি টাকা নিয়ে পালিয়ে গিয়েছি। 250 কোটি টাকা নিলাম কোথা থেকে? আজকে আমার বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের মামলা হয়েছে 300, 350 কোটি টাকার, যে আমি নাকি 350 কোটি টাকা নিয়ে চলে এসছি, পালিয়ে আসছি। তো যিনি মামলার ইনভেস্টিগেশন করছেন, যিনি অফিসার আছেন, তো ওনার সাথে 2-3 দিন ধরে কথা বলছিলাম। তো উনি আমাকে বলছিল যে ভাই, কোথাও তো কোনো কিছু পাচ্ছি না, কোথাও তো কোনো কিছু নাই, এত টাকা গেল কই? আমি বললাম এটাই তো মূল কথা, যে এত টাকা থাকলে না এত টাকার গন্ধ আপনি পাবেন। এত টাকা তো নেই, এত টাকার তো কোনো ইনভলভমেন্টস এখানে ছিল না। যেখানে 70 থেকে 80 কোটি টাকার একটা ডেলিভারি স্টাক আপ হয়েছে, সেখানে 300, 350 কোটি টাকা আসবে কোথা থেকে? শুধু শুধু তো আপনার একটা মামলা করলে তো আর হবে না। তো 350 কোটি টাকার আপনার মানি লন্ডারিংয়ের মামলা হয়েছে। তো 350 কোটি টাকার তো কোনো ইভিডেন্স নাই। 350 কোটি টাকা কেন, আপনার এখানে 30 কোটি টাকাও তো পাবে না। আমি ওনাকে এই জিনিসগুলি বললাম। তো উনি কোনো কথা বলার তো ওনার আসলে সুযোগ নেই। তো উনি বললেন, হ্যাঁ মিঠু ভাই, আমি তো কোথাও কিছু পাচ্ছি না। আমি আসলে পাবেন না তো। আর আমি যে এখান থেকে টাকা নিচ্ছি সেই সুযোগই তো আমি পাইনি। আমি যদি ডেলিভারি আটকে দিতাম, যে আমি যদি আনন্দের ঝড় না করতাম, তার আগে যদি ডেলিভারি না করতাম, আমি যদি লকডাউনের মধ্যে ডেলিভারি না করতাম, তাহলে তো আমার কাছে 150 crore টাকা থাকে। সেখান থেকে তো আমি ধরতে 80 কোটি টাকা নিতে পারতাম, কিন্তু সেই সুযোগ, সেই অবস্থান কিন্তু ছিল না। হ্যাঁ, কথাগুলো বলছি এই জন্য বলছি, আপনারা অনেকেই বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বলা বলি করছেন যে 250, 300, 350 কোটি টাকা। এই ধরনের আসলে একটা মিথ্যা ফেক নিউজ। এখানে 300 কোটি টাকার কোনো ইস্যুজ নেই, কারণ আপনাকে তো আমি শুরু থেকে বললাম, শুরু থেকে কিন্তু একটা বার্নিং ইস্যু তৈরি হচ্ছিল। 5 কোটি, 7 কোটি, তারপরে এটাকে 25 কোটি, 40 কোটি, 45 কোটি, কিন্তু লাখের কোনো হিসাব নেই, হাজারের কোনো হিসাব নেই, কোটি টাকার কথা। তো কেন কোটি টাকার কথা? একটা ক্যাম্পিং করলেই সেখানে কিন্তু 7 কোটি, 10 কোটি, 12 কোটি টাকা একটা মানে বার্নিং হয়, একটা লসের পরিমাণ দাঁড়ায়। সেটা রিকাভার হবে কই থেকে? একটা সার্টেন টাইমে এই যে 70-80 কোটি টাকার যে একটা বার্নিং ইস্যু হয়েছে, এইটাকে অ্যাডজাস্ট করার জন্য একটা টাইম ফ্রেমিং দরকার।
ফরেন ইনভেস্টার আসবে, ফরেন ইনভেস্টমেন্ট নিয়ে এসে এটাকে অ্যাকোমোডেট করতে হবে। এটা সবাই জানে, এটা ই ক্যাবের শ্রমিকা এসে পরের দিকে স্বীকার করেছে, আমাদের পলক সাহেবও বলে, আপনারাও জানেন, জেনেও না জানার ভান করছেন। তো এখানে 300, 250, 200 কোটি টাকার কোনো ইনভলভমেন্টস নাই। আপনারা তো পাবেন 70 থেকে 80 কোটি টাকা, সেখানে আপনি 200, 250 কোটি টাকা কই থেকে আসবে? পাগলের মতো কথা বললে তো হবে না। হ্যাঁ, আমি তো স্পষ্ট কথা বলি যে আমার সব বার্ন হয়েছে, আপনাদেরকে ধৈর্য ধরতে হবে, আমি অ্যাকোমোডেট করে আপনাদেরকে রিফান্ড কার্যক্রম শুরু করব। অন্যান্য ই কমার্স থেকে কথা বলে না, তার মানে ওদের কাছে টাকা আছে। আমি তো এখান থেকে খোঁজ নিই, কেউ তো আপনাকে রিফান্ড কার্যক্রম শুরু করেনি। আলিশা করছে, একদিন করে, 2 দিন করে, আবার বন্ধ হয়, আবার করে। তো এগুলো তো আমিও করতে পারি। এগুলি আপনি 10 জনকে যদি আমি দিয়ে 10 লাখ টাকা দিয়ে যদি বিশালভাবে ঢালাও প্রকাশ করি যে আমি আনন্দের বাজার ডেলিভারি শুরু করছে, আমি তো দিতে পারি। 20 জনকে 20 লাখ টাকা দিয়ে আমি বিশাল একটা পাবলিসিটি করতে পারি না? আমি কিন্তু এগুলি করি না। আই ডোন্ট লাইক দিস। আমি কোনো ই কমার্সের কথা বলছি না, বলছি আসলে প্রত্যেকেরই একই অবস্থা, প্রত্যেকেরই বার্নিং ইস্যু হয়েছে। এখন বার্নিংটা কোথায় হলো? এই যে প্রথম ক্যাম্পিংয়ে যারা নিয়ে গেছে 1 লাখ দিয়ে 1.5 লাখ, 1 লাখ দিয়ে 1,70,000 টাকা, তারা তো বেনিফিটে, তারা তো গেইনার। আর আপনারা যে পরের দিকে এসে যারা আটকে গেছেন, একটা সিস্টেম আটকে গিয়েছেন। ইটস ভেরি সিম্পল ইস্যু। দেখেন, যারা আমার সাথে আগে যেমন তানজিম, আমার এখান থেকে ই কমার্স ডুববে না কেন? ই কমার্স দাঁড়াবে কিভাবে? আজকে এই গ্রুপগুলি রাত 3টা 4টার সময় অমানবিকভাবে 17 কোটি 18 কোটি টাকার ঘাড়ের উপরে বসে চেক লিখে নিয়ে গেছে। সকালে নিলে তাদের ঘুম হতো না, রাত্রেই দিতে হবে। 50 জন 60 জন লোক বাইরে দাঁড়ায় থাকে, এক্ষুনি দিতে হবে, চেক দিতে হবে, পেমেন্ট সকালবেলা তারা পেমেন্ট নিয়ে গেছে। তো ই কমার্সগুলি দাঁড়াবে না? তো কি ই কমার্সগুলি কীভাবে দাঁড়াবে? ই কমার্সগুলি কলাপস করবে না কেন? কলাপস করবে না, বেশি না, আপনার এই টোটাল ই কমার্সে যারা অ্যাডমিন ছিল 60-70 জন, তাদের টোটাল তাদের 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 নেচারটা এরকম। বেনিফিটের তারা তানজিম কোটি টাকা, তানজিম যে 15-20 কোটি টাকা নিয়ে গেছে না? আরও যারা ছিল তারা নিয়ে গেছে, সবাই তো নিয়ে গেছে। ওই দিন ইমতিয়াজ আসছিল, ইমতিয়াজকে তো বললাম তোমার তো কোনো অর্ডার নাই, তুমি কেন কথা বলতে আসছো? তোমার তো সিঙ্গেল অর্ডার নাই। তখন বলছিল যে ভাই গ্রুপের অর্ডার আছে। আরে গ্রুপ, এখনই সেই গ্রুপ। আপনারা বলেন যে গ্রুপের ব্যাপারে আমি অ্যানোয়েড কেন? আমি এই জন্যে অ্যানোয়েড। আরেকটা জিনিস বলি, দেখেন, আমি বলছি আজকের পর আর বলবো না। সো আপনারা অনেকে বিরক্ত হবেন না, আমি আপনাদের অর্ডার নিয়ে কথা বলবো, ডেলিভারি করব, আজকের পর আর বলবো না। এই যে গ্রুপ, আমি যখন ফার্স্ট ক্যাম্পিং করলাম, আমার যখন 7 কোটি টাকা সাবসিডি আপনার পেন্ডিং ইস্যু হলো, সেকেন্ড ক্যাম্পিংয়ে যখন 40-45 কোটি টাকা অর্ডার পড়লো, ওইটা তো 70-80 কোটি টাকা ডেলিভারি ছিল। তখন টাকাটা তো লাগবে। তখন কিন্তু আমি বাধ্য হয়ে গ্রুপ ডিল করেছে, বাধ্য হয়ে। আমার কোনো দিন আমি গ্রুপ ডিলের প্রতি আমি কখনোই এটার প্রতি আমি মানে কমফোর্ট ফিল করতাম না। কারণ আমি দেখছি চোখের সামনে এরা 5 কোটি টাকা দিয়ে 7 কোটি 7.5 কোটি টাকা নিয়ে যাচ্ছে উইদিন 10 to 15 ডেজ। কারণ তাদেরগুলো আগে দিতে হতো। আপনাদের যারা জেনারেল কাস্টমার ছিলেন তাদেরগুলি পরে দিলেও চলতো, ওদেরগুলি 7 দিন, 15 দিন, 20 দিনে দিয়ে দিতে হতো। তো বাধ্য হয়ে আমি গ্রুপ ডিলগুলি করতাম, মানি জেনারেট করার জন্য। কারণ ক্যাশ ফ্লো না থাকলে তো আপনার নেক্সট ক্যাম্পিংয়ে ডেলিভারিগুলি করতে পারবেন না। তো এই যে তানজিম যখন আসলো, ভাই আমার কি দিবেন? পার্সোনাল ডিলিংস। তো আমি খুব ডিলের পক্ষে কখনোই কমফোর্ট ফিল করতাম না, কিন্তু বাধ্য হয়ে করতে হয়েছে আমাকে ক্যাশ ফ্লোর জন্য। কারণ নেক্সট ডেলিভারিগুলি স্মুথলি দেওয়ার জন্য। তারা নিয়ে যাচ্ছে, চোখের সামনে নিয়ে যাচ্ছে, জাস্ট আমি অ্যাজ এ মিডিল ম্যান কামিং অ্যান্ড গোয়িং। টাকা ঢুকছে, টাকা বেরিয়ে যাচ্ছে, টাকা কিন্তু আমার পকেটে আসছে না। দিস ইজ রিয়েল পিকচার, আই এম টেলিং ইউ। পরের দিকে এসে লাস্ট ক্যাম্পিং এরা কিন্তু কেউ আমার সাথে আসেনি বলতে আমি, দেখেন, আমার ইভ্যালি যখন বন্ধ, রাসেল সাহেব যখন অ্যারেস্ট হয়, একটা গ্রুপের 40-45 কোটি টাকা সেখানে আছে, বেশি আছে, 70 কোটি টাকা। এই টাকাটা আমার 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 এক আমার আমার আনন্দের বাজার ঢোকার কথা ছিল। আমি এগ্রি করিনি। টার্মস অ্যান্ড কন্ডিশন আমার সাথে মিলেনি, দরকার নেই বাবা। তানজিমের সাথে আমি এগ্রি করিনি, দরকার নাই। রোহানের সাথে এগ্রি করিনি, দরকার নাই। ঠিক আছে, কারণ আমি খুব অ্যানোয়েড ছিলাম। কারণ আমি দেখছি যে সামনে এরা বেনিফিটের টাকা নিয়ে বের হয়ে যাচ্ছে, মাঝখান থেকে আমি স্টাক আপ হয়ে যাব। সো আমি কিন্তু পরের দিকে এদের কারো কিন্তু অর্ডার নেই। আপনারা যারা সাধারণ কাস্টমার আছেন তারা সিস্টেমে আটকে গিয়েছেন। এটা কিন্তু সিস্টেমের কারণে। কি সিস্টেম? ইউ নো দিস এভরিথিংস। ওই দিন একটা ছোটো ভাই বলছিল যে আসলে প্রত্যেকটা সিস্টেমের কারণে। রিপনে এত টাকা থাকতে রিপন কেন জেলে? রাসেল সাহেবকে আপনি 6 মাস সময় দিয়েছেন, রাসেল সাহেব জেলে। তো এটি সিস্টেমের কারণে আমরা সবাই আটকে গিয়েছি। বাট আমাদের পলিসিটা এক সেন্সে ঠিক ছিল, এক সেন্সে ভুলই ছিল। কারণ যদি আপনি লং টাইম পেতেন তাহলে এখান থেকে আপনি বেরিয়ে যেতেন। সেই যে টাইম ফ্রেমিং, লম্বা সময় কিন্তু দেওয়া হয়নি, এই জন্যে আমরা কলাপস করেছি।
আমি কলাপস করেছি। অন্যরা তো বলে না, তার মানে অন্যদের কাছে টাকা আছে, অন্যরা তাহলে আপনাদেরকে ডেলিভারি দেয় না কেন? আমি তো জানি যে কেউ ডেলিভারি দিচ্ছে না, কেউ চেক লিখে কুরিয়ার করে পাঠায় দেয়। আরে ভাই, চেক দাও না দাও তো সমান কথা। আমার যে চেক আছে পাস হচ্ছে, তো এই চেক থাকা না থাকা সমান কথা। যেদিন আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে ওই দিন আপনি ডেলিভারি পাইলেন। তো এই সমস্ত আননেসেসারি কাজ করে লাভ না। আমিও তো পারি কালকে 20 লাখ টাকা 20 জনকে দিয়ে, এই যে মিঠু টাকা পেয়েছি, মিঠু ভাই টাকা দিচ্ছে, আনন্দের বাজার ডেলিভারি শুরু করেছে, 20 জনকে দিয়ে আপনি বিশাল একটা রিভিউ দেওয়ালাম, লাভ কী হবে? এই সমস্ত পক্ষে কখনো কোনো দিনই ছিলাম না, এখনও নেই, ভবিষ্যতেও থাকবো না। আমি খুব স্পষ্ট কথা বলি, স্পষ্ট কথা বলার চেষ্টা করি। আবার আরেকটা জিনিস আপনাকে শেয়ার করি, আমার যদি ব্যাড ইন্টেনশন থাকতো মার্কেট থেকে আমি 1200-1300 কোটি টাকা নিতে পারতাম, এটা ইজি ছিল আমার জন্য। সেই পরিবেশ আমার তৈরি ছিল, বল আমার কোর্টে ছিল। অনেকে এসে বলছিল যে মিঠু ভাই চল না এটা গেম খেলে দিই, মার্কেট থেকে টাকা নেই, দূর। আমি জানি তার পোর্টফোলিওতে তখন প্রায় 2-3 হাজার কোটি টাকা পোর্টফোলিওতে তার ছিল, তার কথাতে অর্ডার পড়তো। আমি কিন্তু এগ্রি করিনি। কেন এগ্রি করিনি? 1500 কোটি টাকা নিলাম, সে 700 কোটি টাকা নেবে, 1500 কোটি লায়াবিলিটিস আমার। আমার তখন এই ধরনের কোনো প্ল্যানিংই ছিল না। আমি সবসময় বড় কোম্পানি করার প্ল্যানিং করেছিলাম। আমার অফিসে ডে বাই ডে গ্র্যাজুয়ালি লোক বাড়ছিল, গ্র্যাজুয়ালি আমি বড় করছিলাম, এটা আপনারা জানেন। প্রায় 40, প্রায় অলমোস্ট 140 জন লোক আমরা কাজ করতাম। তো আমার কিন্তু প্ল্যানিং ছিল একটু ডিফারেন্ট, বড় প্ল্যানিং ছিল, এবং বড় করে আমি ই কমার্সটাকে রান করার চেষ্টা করছিলাম। এবং এই জন্যে কিন্তু খুব শর্ট টাইমে কিন্তু আনন্দের বাজার অনেক বড় একটা পোর্টফোলিও তৈরি হয়েছিল। আপনারা যারা ছিলেন তারা আমাদের সাথে এসেছিলেন, তো থ্যাংক ইউ ভেরি মাচ। তো আসলে ইট ইজ ভেরি আনফর্চুনেট, সেই সময় সুযোগটা আসলে আমি পাইনি। আমার আসলে ভালো একটা প্ল্যানিং ছিল, আমি নতুন সফটওয়্যার করছিলাম 1 কোটি টাকার উপর খরচ করে, যাতে একটা আমব্রেলার নিচে সবাইকে নিয়ে আসা যায়। আমার আসলে অনেক বড় একটা প্ল্যানিং ছিল, সেখানে আসলে হুইচ ইজ ভেরি আনফর্চুনেট, এটা আসলে নাথিং টু সে। সেখান থেকে আমরা সরে গিয়েছি, অনেক দূরে চলে আসছি। হয়তো আবার যদি আবার গভর্নমেন্ট শুনতেছি যে ভালো কিছু করবে, অনেক কিছু রিল্যাক্স করছে, তো ডেফিনেটলি আল বি ব্যাক, আল স্টার্ট বিজনেস। আমি রেজিস্ট্রেশনও করছি, আনন্দের বাজার ই কমার্সের রেজিস্ট্রেশনের যেটা সার্কুলার দিয়েছে, তো আমরা রেজিস্ট্রেশন নিয়ে আমরা কাজ করছি। তো এখন কথা হচ্ছে যে দেখেন, অন্যান্য ই কমার্স কিন্তু এভাবে কথা বলে না, স্পষ্ট করে কথা বলে না। আমি তো বলছি আমার বার্নিং ইস্যু, অন্যদের বার্ন করেনি, তার মানে ওদের কাছে টাকা আছে। আপনারা যে অন্যদের কাছে বলেন, ভাই তোর কাছে টাকা আছে, আমাকে টাকা দে, কেউ তো টাকা দিচ্ছে না, কেউ টাকা দিচ্ছে না। আমার অনেকের সাথে হাতাহাতি করছেন, মারামারি করছেন, আজে বাজে কথা বলছেন। আসলে এগুলি আসলে আমার পার্সোনালিটির সাথে যায় না বলেই কিন্তু আমি একদিনের ডিসিশনে দেশ থেকে আমি চলে আসছি। কারণ আমি দেখছি যে আমি আটকে যাচ্ছি, সামাও আমি আটকে গিয়েছি। এখান থেকে বের হতে হলে আমাকে আই হ্যাভ টু লিভ, এবং আই হ্যাভ টু ডু সামথিং। আমাকে বেটার কিছু করে এই টাকাটাকে রিফান্ড ইস্যু করতে হবে। কারণ 1000 টাকা না তো, যে 1 লাখ টাকা 2 লাখ টাকা দিয়ে দিলাম যে বা কাহিনি শেষ। কিন্তু কোটি টাকার ইস্যু, কারণ কোটি টাকা ইজ নট ইজি টু অ্যাকোমোডেট উইদিন এ ভেরি শর্ট টাইম। তো সেখান থেকেই এই ডিসিশনটা নিয়ে আসলে বাইরে আসে, অন্য কোনো কারণ নেই। তো এই এত কিছু বললাম, অনেকেই কনফিউজড। হ্যাঁ, তো সেখানে আপনারা আমার মনে হয় যে আমি যে ইস্যুগুলি বললাম এটা ইজ ভেরি ক্লিয়ার। এখানে 200-250 কোটি টাকার কোনো কিছু নেই। আজকে আমার বিরুদ্ধে 350 কোটি টাকার মানি লন্ডারিংয়ে মামলা হয়েছে, এছাড়া আসলে কোনো লন্ডারিংই হয়নি। এখানে 350 কোটি টাকার তো কোনো ইনভলভমেন্টসই নেই। যেখানে আপনাদের ডেলিভারি ইস্যুস আছে 70 থেকে 80 কোটি টাকা হার্ডলি। তো সেখানে এত কোটি টাকা আসবে কীভাবে? 100 কোটি টাকাও তো সেখানে লন্ডারিংয়ে কোনো সুযোগ নেই। তো যিনি ইনভেস্টিগেশন অফিসার ছিলেন, তো ওনাকে সাথে কথা বললাম, প্রায় 2 ঘন্টা কথা বললাম। কথা বলার পরে উনি জিনিসটা রিয়েলাইজ করেছে, এবং উনি শুরুর থেকে যখন ওনাকে হিস্ট্রিটা বললাম তখন উনি বলছে, ও দিস ইজ দ্য রিজন। তার মানে তো এটা আসলে আপনাদের ভুল ছিল। মানে অবশ্যই ভুল ছিল, এবং এটাকে ওভারকাম করার জন্য যে সময় সুযোগ দরকার ছিল সেটা আসলে আমরা সেই সময় ব্রিদিংটা পাইনি। তো এই জন্যে বলছি, যারা কনফিউজড আছেন 200-250 কোটি টাকা এটা নিয়ে, আসলে আপনারা আমার মনে হয় যে ক্লিয়ার, ইটস ভেরি ক্লিয়ার। তো এখন আমাদের রিফান্ড প্রক্রিয়া কীভাবে শুরু করব, সেটা হচ্ছে যে দেখেন, আমি তো বলেছি যে ওভারনাইট এটাকে অ্যাডজাস্টমেন্ট করা সম্ভব না, এটার জন্য সময় লাগবে, ইট উইল টেক টাইম। তো আপনারা সেই সময়টা দিতে চেয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমরা একটা গুগল ফর্ম দিয়েছি, সেই গুগল ফর্মে দিস ইজ দ্য লাস্ট ফাইনাল লিস্ট, এটা হচ্ছে। তো এখানে টোটাল যে পেন্ডিংটা ইস্যুজ আছে, তো টোটাল পেন্ডিংয়ের জন্য আপনারা ফুল কোঅপারেশনটা করেন।
আপনাদের যে অর্ডারগুলি আছে ঠিক সেই ইনফরমেশনগুলি আপনি পারফেক্টলি দেন। তো ওই ইনফরমেশনগুলি আমরা নিয়ে এটা চেক ব্যাক করে, কারণ এটা তো মানি ম্যাটার্স, হ্যাঁ, তো এটা চেক ব্যাক করতে হবে। চেক ব্যাক করে আমরা সমস্ত ডেলিভারি লিস্ট আমাদের সাইডে আমরা পাবলিশ করব, এবং অ্যাকর্ডিং দ্যাট আপনারা অনেকেই বলেছেন যে যেদিন থেকে আমাদের পেন্ডিং শুরু হয়েছে সেই দিন থেকে যেন আমরা রিফান্ড কার্যক্রম শুরু করি, এটা যেন আগে পিছে না হয়। তো অ্যাকর্ডিং দ্যাট আমরা সেইভাবে আমরা রিফান্ড লিস্টটা তৈরি করব। আপনারা এই 7 দিনের মধ্যে, আমাদের একটা 7 দিনের একটা আমি এই সপ্তাহটা আপনারা আছে, এরপরে আরও 3 দিন হয়তো আমরা আরও আপনার এক্সটেনশন করব, যাতে যাদের কোনো মিসিং হয়েছে। তো সমস্ত ইনফরমেশনগুলি আপনারা পারফেক্টলি দিবেন। কেউ এখানে ডবল ডবল কোনো ইনফরমেশন দিয়েন না, যাতে আমাদের প্রবলেম হয়। যার যতটুকু অর্ডার আছে, যে ক্যাটাগরিতে অর্ডার আছে, ঠিক সেই ইনফরমেশনগুলি আপনার প্রপারলি দিয়েন। তো অ্যাকর্ডিং দ্যাট এটা আমরা টোটাল একটা স্টেটমেন্ট করে, এটা চেক ব্যাক করে আমরা সেই লিস্টটা পাবলিশ করব, এবং ইনশাল্লাহ অ্যাকর্ডিং দ্যাট আমরা এন্ড অফ ডিসেম্বর 1 জানুয়ারি থেকে আমরা ডেলিভারি শুরু করব, স্টেপ বাই স্টেপ শুরু করব। দোয়া করেন যাতে সমস্ত রিফান্ড যেন, সমস্ত ডেলিভারি যেন স্মুথলি করতে পারি। আল্লাহ পাক যেন সেই তৌফিক দান করেন, রহমানুর রহিম যেন আমাকে সেই অ্যাবিলিটি দেন, যাতে আমি স্মুথলি যাতে আপনাদের রিফান্ড কার্যক্রমগুলি শেষ করতে পারি। আর আশা করছি হয়তো ভালো কোনো নীতিমালা হবে। সেই নীতিমালা হলে ইনশাল্লাহ আবার ব্যাক করব, ই কমার্স বিজনেসে ব্যাক করব। কারণ ই কমার্স বিজনেস করতে চাই আমি, যে আসলে এই প্রবলেমটা কোথায়, সেই প্রবলেমটা ওভারকাম করে সেই বিজনেসটা করতে চাই। তো সেখানে আমার মনে হয় যে আপনারা আর গ্রুপে হয়তো আমি থাকবো না, গ্রুপে আপনারা হয়তো আমাকে আর পাবেন না, গ্রুপ থেকে আমি লিভ নেব। কারণ গ্রুপের যখন দেখি আসলে আমি খুব এক্সাইটেড হয়ে যাই, আর এক্সাইটেড হই বলেই আপনাদের সাথে কথা বলি। আসলে গ্রুপে হয়তো থাকবেন আমার লোকজন, আমার কিছু লোকজন কাজ করছে, তারা গ্রুপগুলি মনিটরিং করবে, সেখান থেকে আমাকে হয়তো সামারি করে রিপোর্টটা দিবে। আর রিপোর্টের তো এখানে কিছু নেই, সেটা হচ্ছে যে আমরা আপনাদের ডেলিভারিগুলি স্মুথলি করে দিলে ইউ পিপল উইল বি হ্যাপি, আই এম হ্যাপি। সো এখানে আসলে আর তেমন কোনো কিছু নেই। তো আপনারা আমাদের এই যে আমরা গুগল ফর্মটা দিয়েছি, এগুলি পারফেক্টলি আপনারা ইনফরমেশনগুলি দিবেন। অ্যাকর্ডিং দ্যাট আমরা হয়তো বাই নেক্সট উইক বা হয়তো বা এন্ড অফ নেক্সট উইকে যদি আমরা এটাকে পাবলিশ করতে পারি, এটা পাবলিশ করে দিব, সমস্ত পাবলিশ করে দিব একেবারে A to Z, আর যত পেন্ডিং আছে সবগুলি। তো অ্যাকর্ডিং দ্যাট আমরা সেই ডেলিভারিগুলি শুরু করব ইনশাল্লাহ। প্ল্যানিং আছে এন্ড অফ ডিসেম্বর থেকে। যদি এন্ড অফ ডিসেম্বর থেকে নাও করতে পারি, হয়তো জানুয়ারি ফার্স্ট উইক থেকে করব। তো এটা নিয়ে আমার মনে হয় কারো কোনো কনফিউশনের কিছু নেই। তো অ্যাকর্ডিং দ্যাট আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবসময় আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করেন, যাতে ইনশাল্লাহ আপনাদের এই রিফান্ডগুলি যেন স্মুথলি আমরা শেষ করতে পারি। আর আমি মনে হয় আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিতে চাই। যদি আমার এরকম তেমন কোনো প্রশ্ন নেই। যেদিন থেকে শেষ হয়েছে 1 আগস্ট, হ্যাঁ 1 আগস্ট থেকে আমরা ডেলিভারিটা শুরু করব। যারা শুরুর দিকে ছিলেন ওনারা আগে পাবেন, যারা পরের দিকে এসছেন তারা হয়তো একটু সময় পরে হয়তো আপনারা পাবেন, এটা নিয়ে অধৈর্য হওয়ার কিছু নেই। তো আমার মনে হয় যে এভরিথিং ইজ ভেরি ক্লিয়ার। সো আপনি আকাশ নীল নিয়ে কিছু বলেন, আকাশ নীল নিয়ে আমার কিছু বলার নেই। আকাশ নীলের সিও মশিউর রহমান, উনি ভালো বলতে পারবে আকাশ নীল সম্পর্কে। আকাশ নীলের সাথে তো আমি ইনভলভ না, আমি আনন্দের বাজারের সাথে ইনভলভ। আনন্দের বাজার নিয়ে আমি কথা বলতে পারি, প্রত্যেকটা ই কমার্সের যারা সিও আছেন তারাই ভালো বলতে পারবেন। তো আমার মনে হয় যে ওনারাই লাইভে এসে ভালো বলতে পারবেন, যার যে যে প্রবলেমগুলি আছে। আমার প্রবলেম আমি বললাম, আমি সলভ করার চেষ্টা করছি। রাসেল ভাইয়ের মুক্তির জন্য আওয়াজ তুলুন। আমি তো দেশে নাই, দেশে থাকলে হয়তো রাসেল ভাইয়ের সম্বন্ধে রাসেল ভাইয়ের মুক্তির আলোচনা আওয়াজ তুলে কী লাভ হবে বলেন? আজকে রাসেল সাহেব যে জেলে গিয়েছে, যেত না। আমি রাসেল সাহেবকে পার্সোনালি 3-4 দিন ফোন করেছিলাম যে রাসেল ভাই আসেন, বসি, ই কমার্স ওনার অ্যাসোসিয়েশন করি, দরকার আপনি প্রেসিডেন্ট হন, সভাপতি হন, প্রবলেম নাই। উনি কিন্তু এটাকে গুরুত্ব দেয়নি। আজকে যদি উনি ই কমার্স ওনার অ্যাসোসিয়েশন করতেন, তাহলে আজকে এই যে টোটাল যে আজকে সিচুয়েশনটা যে এরকম ঘোলাটে হয়েছে, এটা হতো না। হ্যাঁ, কারণ আমরা যারা ই কমার্সের সাথে ইনভলভ, আমরা ভালো জানি যে এটা ডিমেরিটস কি, তখন আমরা নিয়ে কথা বলতে পারতাম। আমি রাসেল ভাইকে অনেকবার বলেছি, রাসেল ভাই আসেনি, রাসেল ভাই ব্যাপারটাকে গুরুত্ব দেয়নি। হ্যাঁ, আপনারা তো রাস্তাঘাটে গিয়েছেন, এখন সরকার যেদিন ছাড়বে সেদিন রিলিজ হবে, এছাড়া তো আমি আর ওনার কোনো গতি দেখছি না। রিপনেরকেও তো আটকে দিয়েছে, আমি থাকলে তো আমাকেও আটকে দিত। এনিওয়ে, তো আমি যখন এটা রিয়েলাইজ করেছি, আসলে আমি
আমার আসলে আসার ইচ্ছা ছিল না। আমি একদিনে ডিসিশন নিয়েছি, একদিনে আমি দেশের বাইরে চলে আসছি। ঠিক আছে? তো আমার মনে হয় যে আপনারা কারো কোনো কনফিউশনের কিছু নেই। আমি সমস্ত কিছু ক্লিয়ার করলাম। সো এখানে শুরুর থেকে গল্প করার উদ্দেশ্যই ছিল যে এখানে আসে 200, 250, 300, 350 কোটি টাকার কোনো ইনভলভমেন্টসই ছিল না। টু বি ভেরি অনেস্ট, আমি তো ওই ওই পথেই তো যাইনি। এবং আমি দেখেন, আজকে আমার সাথে প্রথম দিকে যারা ছিল, ইডরিমার্সের কোনো অর্ডার ছিল না আমার সাথে। হ্যাঁ, তারা সবচেয়ে বড় অর্ডার করতো, তারা গ্রুপ ডিল করতো। তা আমার সাথে কিন্তু ইডরিমার্সের কোনো শেষের দিকে কোনো কিছু ছিল না। তানজিমের কিছু ছিল না, রোহানের কিছু ছিল না। শুধুমাত্র গ্রুপ ডিল করেছে ইউনুস, নোবেলম্যান। তাও তো নোবেলম্যানের ওর পার্সোনালি তো কেউ, আমার মনে হয় যে ম্যাক্সিমামটাও নিয়ে গেছে। হ্যাঁ, ইমতিয়াজের কোনো কিছু ছিল না। তা আমি তো এই 8-10 জনকে চিনতাম, আপনাদের সাথে তো আমার কোনো এই ধরনের কোনো কথা কোনো দিন হয়নি, কোনো দিন ছিলও না। হ্যাঁ, কিউ কমে রিপন ভাই এর কিছু জানেন? না, রিপন ভাই তো সম্ভবত এখন জেলেই আছে, ও তো বের হয়নি মনে হয়। আমি রিপনের সম্পর্কে ওরকম কিছু আমার কাছে ইনফরমেশন নেই। রিপন ভাই, রাসেল ভাই সবাই তো মনে হয় ভিতরে, তারা এখনো বের হয়নি, বের হওয়ার চেষ্টা করছে আর কি। তো দেখা যাক, তারা হয়তো বের হবে। আসলে কি সবারই একটা ভুল হয়েছিল। তো সবাইকে নিয়ে যখন বসতে চেয়েছিলাম, আসলে কেউ ব্যাপারটা গুরুত্ব দেয়নি, তার জন্যই সবাই সাফারার। নাহলে আজকে আমরা কেউ এভাবে সাফারার হতাম না। এনিওয়ে, আমার মনে হয় যে সবাই ফর দ্য টাইম বিং সবাই হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে। তো আপনারা একটু ধৈর্য ধরেন। ইনশাল্লাহ আমি দিতে চাই। আর আমি যদি দিতে না চাইতাম, দেখেন আমি দেশের বাইরে, আমি সমস্ত কিছু বন্ধ করে আপনাদের সাথে টোটালি অল কমিউনিকেশন বন্ধ করে দিতে পারতাম। বেসিক্যালি আমার গুড ইন্টেনশন আছে, আগেও বলেছি, এখনও বলছি, এটা অ্যাডজাস্ট করতে চাই। তো আপনারা আমার জন্য দোয়া করেন, আমি যেন এটা স্মুথলি করতে পারি। আর ভালো নীতিমালা হলে ডেফিনেটলি আল বি ব্যাক। আমি আমার আনন্দের বাজারে রেজিস্ট্রেশন করছি, যে ফর্মালিটিসগুলি আছে সবগুলি করছি। যদি সব কিছু ঠিক হয়ে যায়, ইনশাল্লাহ আল বি ব্যাক ইন জানুয়ারি। তো আর আর তো আমার মনে হয় আর কিছু বলার নাই। আপনাদের যদি কোনো ফর্মে ভুল হয়, সুপার লিস্ট দিবেন। হ্যাঁ, আমরা আপনারা এই 7 দিনের মধ্যে গুগল ফর্মটা ফিল আপ করার পরে 3 দিন আরও এক্সটেনশন টাইম পাবেন। এর মধ্যে করার পরে আমরা লিস্টটা পাবলিশ করে দেবো। অ্যাকর্ডিং দ্যাট আমরা ইনশাল্লাহ রিফান্ড কার্যক্রম শুরু করব। তো আপনাদের সাথে অনেক সময় অনেক কথা বলি গ্রুপে, আজ থেকে কথা বলবো না, কারণ গ্রুপ থেকে আমি লিভ নিব। কারণ গ্রুপের আপনার এই সমস্ত দেখলে আমি খুব, আমার 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 খুব প্রবলেম হয় আমার। আমি আসলে টলারেট করতে পারি না। তো এই জন্যে ভাবছি গ্রুপ থেকে লিভ নিব। আমার লোকজন আছে, ওরা গ্রুপ ফলো করবে। আর আমরা জানুয়ারি, এন্ড অফ ডিসেম্বর, জানুয়ারি থেকে ইনশাল্লাহ আমরা রিফান্ড কার্যক্রম শুরু করব। সো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই সমস্ত কিছু ওভারকাম করে বেরিয়ে যেতে পারি। সো থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ টু অল। আসসালামু আলাইকুম।